মুভির শুরু হয় ১৬ বছরের এক ছেলে জ্যাকবকে দিয়ে, যে একটি স্টোরে কাজ করে। সন্ধ্যার সময় তার সাথে কাজ করা এক মহিলা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বের হয় এবং পথেই জ্যাকব তার দাদু ইব্রাহিমকে ফোন করে। কিন্তু এবার ইব্রাহিমের গলার আওয়াজ আগের মতো ছিল না, কারণ তাকে ভীষণ আতঙ্কিত লাগছিল। তিনি বারবার জ্যাকবকে বলতে থাকেন কোনো অবস্থাতেই যেন সে বাড়ি না আসে, কারণ সেখানে অনেক বড় বিপদ আছে। জ্যাকবের মনে হয় যে দাদু হয়তো আবারও তার পুরনো অদ্ভুত সব চিন্তাভাবনায় জড়িয়ে পড়েছেন, তাই সে তার এই সতর্কবার্তাকে গুরুত্ব না দিয়ে সোজা বাড়ি পৌঁছে যায়। বাড়ির ভেতরে পা রাখতেই সে দেখে যে চারপাশের সমস্ত জিনিসপত্র চরম বিশৃঙ্খলভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন কেউ প্রতিটি কোণা তন্ন তন্ন করে কোনো কিছুর সন্ধান করছিল। তখনই তার নজর পেছনে ভাঙা রেলিংয়ের দিকে পড়ে এবং কোনো সময় নষ্ট না করে সে সোজা জঙ্গলের দিকে এগিয়ে যায়। জঙ্গলের ভেতর কিছুটা পথ যাওয়ার পর জ্যাকব তার দাদুকে মাটিতে আশঙ্কাজনক জখম অবস্থায় পড়ে থাকতে দেখে। দাদুকে এই অবস্থায় দেখে সে ভীষণ ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ফোন করতে যায়। কিন্তু ঠিক তখনই ইব্রাহিম শেষবারের মতো তার হাত চেপে ধরেন এবং ক্ষীয়মান শ্বাসের মাঝেই তিনি জ্যাকবকে বলেন যে তাকে আয়ারল্যান্ডে যেতে হবে এবং সেখানে একটি বিশেষ পাখি তাকে সমস্ত সত্য জানিয়ে দেবে। এর সাথে তিনি তাকে ১৯৪৩ সালের ৩রা সেপ্টেম্বরের কালচক্রে প্রবেশ করার কথা বলেন। জ্যাকব তার কথার কোনো অর্থই বুঝতে পারে না, তবুও সে দাদুকে কথা দেয় যে তার এই শেষ ইচ্ছা সে অবশ্যই পূরণ করবে। পরের মুহূর্তেই ইব্রাহিম চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যান। ঠিক তখনই জ্যাকব পিছন ফিরে তাকালে কিছু মুহূর্তের জন্য এক ভয়াবহ ছায়া দেখতে পায়, কিন্তু তার সাথে আসা মহিলাটি যখন সেদিকে গুলি চালায় তখন সেখানে কিছুই পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায় এবং তদন্তের পর এই মৃত্যুকে কোনো বন্যপ্রাণীর আক্রমণ হিসেবে ধরে নিয়ে মামলাটি বন্ধ করে দেয়। প্রায় ১ মাস কেটে যায়, কিন্তু সেই রাতের প্রতিটি ঘটনা জ্যাকবের মাথায় অবিরত ঘুরতে থাকে। তার মানসিক অবস্থা আগের মতো থাকে না, তাই তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে বসেই জ্যাকব তার শৈশবের সমস্ত স্মৃতি মনে করতে থাকে। তার মনে পড়ে যে দাদু তাকে সবসময় আয়ারল্যান্ডের একটি রহস্যময় জায়গার গল্প শোনাতেন, যেখানে এমন কিছু শিশু থাকত যাদের ভেতরে বিভিন্ন ধরনের জাদুকরী ক্ষমতা ছিল। সেই জায়গাটির দেখভাল করতেন মিস পেরিগ্রিন, যিনি প্রয়োজন পড়লে একটি পাখির রূপ ধারণ করতে পারতেন। শৈশবে জ্যাকব এই গল্পগুলোতে সম্পূর্ণ বিশ্বাস করত, কিন্তু সে যত বড় হয়েছে এবং স্কুলে যখন এই কথাগুলো সহপাঠীদের বলেছে, সবাই তার চরম ঠাট্টা করেছে। ধীরে ধীরে সেও ধরে নিয়েছিল যে দাদু হয়তো কেবল ছোটদের মন ভোলানোর জন্যই এমন গল্প শোনাতেন, যদিও ইব্রাহিম সবসময় দাবি করতেন যে তিনি তার সাথে কখনো মিথ্যা বলেননি। কিছুদিন পর জ্যাকব তার দাদুর বাড়ি খালি করতে পৌঁছায়, যেখানে তার আন্টি তাকে দাদুর কিছু পুরনো জিনিসপত্র বুঝিয়ে দেয়। সেই সব জিনিসপত্রের মাঝেই সে একটি পোস্টকার্ড খুঁজে পায়, যা দেখে সে রীতিমতো অবাক হয়ে যায়। এই পোস্টকার্ডটি মিস পেরিগ্রিন ইব্রাহিমের নামে পাঠিয়েছিলেন, যেখানে লেখা ছিল যে তিনি এবং বাকি সমস্ত শিশুরা আজও তার অপেক্ষায় রয়েছে। এই একটি চিঠি পড়তেই জ্যাকবের মনে আবারও সেই সব প্রশ্ন জেগে ওঠে, যেগুলোকে সে এতদিন ধরে কাল্পনিক বা মিথ্যা ভেবে এসেছে। সে এই পোস্টকার্ডটি তার ডক্টরকে দেখায় এবং বলে যে যদি সে নিজে এই জায়গায় গিয়ে সবকিছু সচক্ষে দেখে আসে তবে হয়তো সে আসল সত্য জানতে পারবে। ডক্টরও তাকে সেখানে যাওয়ার পরামর্শ দেন, কারণ তার মতে সেখানে গেলে জ্যাকব তার বিভ্রান্তি ও বাস্তবতার মধ্যকার পার্থক্য বুঝতে পারবে। অবশেষে জ্যাকব তার বাবার সাথে আয়ারল্যান্ডে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তার বাবা পাখিদের উপর একটি বই লিখছিলেন, তাই এই ভ্রমণটি তার কাজের জন্য বেশ সুবিধাজনক হতে পারত। সমুদ্র পার হওয়ার সময় জ্যাকবের নজর আকাশে উড়তে থাকা একটি পাখির ওপর পড়ে এবং তার তখনই দাদুর সেই পুরনো গল্পের কথা মনে পড়ে, যেখানে মিস পেরিগ্রিন পাখির রূপ ধারণ করতেন। কিছুক্ষণ পর তারা দুজন সেই নির্জন দ্বীপে পৌঁছে যায় এবং জ্যাকব সোজা সেই অনাথাশ্রমের দিকে রওনা হয়, যেটির সম্পর্কে সে ছোটবেলা থেকেই অসংখ্য গল্প শুনে এসেছে। কিন্তু সেখানে পৌঁছে তার সমস্ত আশায় জল ঢেলে যায়, কারণ পুরো বিল্ডিংটি এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তাকে জানানো হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে একটি বোমা ফেলা হয়েছিল এবং তারপর থেকেই এই জায়গাটি চিরকালের জন্য জনমানবহীন হয়ে পড়ে। জ্যাকব ভারাক্রান্ত মনে সেখান থেকে ফিরে এলেও তার অন্তরে তখনও এই একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল, দাদু কেন তাকে এই নির্দিষ্ট স্থানেই পাঠাতে চেয়েছিলেন। পরের দিন সকালে জ্যাকবের মন থেকে সেই ধ্বংসস্তূপের চিন্তা কিছুতেই যাচ্ছিল না, তাই সে একাই আবারও সেই অনাথাশ্রমে গিয়ে হাজির হয়। এবার ভাঙা ভবনটির ভেতরে পা রাখতেই তার বারবার মনে হতে থাকে যে সেখানে আরো কেউ উপস্থিত রয়েছে। হঠাৎই তার সামনে একটি ছোট্ট মেয়েকে দেখা যায়, যে তাকে দেখে ইব্রাহিম বলে ডেকে ওঠে। জ্যাকব কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জ্যাকব তার পেছনে দৌড়ায়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে পড়ে গিয়ে অজ্ঞান
হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে কিছু অদ্ভুত ধরনের শিশুদের মাঝে দেখতে পায়। এই মুখগুলো দেখেই তার দাদুর বলা প্রতিটি গল্পের কথা মনে পড়ে যেতে থাকে। জ্যাকব অবাক হয়ে এসে শিশুদের জিজ্ঞেস করে যে তারা সবাই মারা গেছে কিনা, কারণ তার জানা মতে তো এই অনাথ আশ্রমটি বহু বছর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু শিশুরা হেসে জানায় যে তারা সম্পূর্ণ জীবিত। তখনই জ্যাকবের নজর একটি ছেলের ওপর পড়ে, যে কেবল জামা কাপড় পরে থাকলেই দৃশ্যমান হয়, নয়তো পুরোপুরি অদৃশ্য থাকে। একটি মেয়ে বাতাসের চেয়েও হালকা, তাই তার পায়ে সবসময় ভারী লোহার জুতো বাঁধা থাকে। অন্য একটি মেয়ে যার সোনালী চুল রয়েছে, সে হাত দিয়ে যে জিনিসটাই স্পর্শ করে তার সাথে সাথে জ্বলে ওঠে, তাই সে সবসময় গ্লাভস পরে থাকে। অন্যদিকে এক ছোট্ট মেয়ের শরীরে রয়েছে বহু মানুষের সমান অমানসিক শক্তি। একটি ছেলের পেটের ভেতর মৌমাছিরা বাস করে, কারো মাথার পেছনে দ্বিতীয় একটি মুখ রয়েছে, তো কেউ আবার নিজের স্বপ্ন অন্যদের দেখাতে পারে। জ্যাকব তাদের যত দেখে ততই তার বিশ্বাস দৃঢ় হতে থাকে যে দাদু যা কিছু বলেছিলেন তা নিছক কোনো গল্প ছিল না। কথাবার্তার মাঝেই জ্যাকব সেই মেয়েটিকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন ইব্রাহিম বলে ডেকেছিল। মেয়েটি জানায় যে জ্যাকব দেখতে অবিকল তার দাদুর মতো, তাই প্রথম দর্শনে সে তাকেই ইব্রাহিম বলে ভুল করেছিল। এরপর তারা সবাই জ্যাকবকে দ্রুত তাদের সাথে চলে যেতে বলে, কারণ অন্য কেউ তাদের দেখে ফেললে বড় ধরনের বিপদ ঘটতে পারে। সমস্ত শিশুরা তাকে একটি গুহার ভিতরে নিয়ে যায়, কিন্তু জ্যাকব তখনও বুঝতে পারে না যে আসলে কি ঘটছে। ভয় এবং চরম বিভ্রান্তিতে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে সোজা সেই গেস্ট হাউসে চলে যায়, যেখানে সে তার বাবার সাথে উঠেছিল। জ্যাকব ওপরে তার ঘরের দিকে এগোতেই সেখানে থাকা লোকজন তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। সেখানকার ম্যানেজারও আগের মতো ব্যবহার করছিল না এবং সে জ্যাকবকে চিনতে সোজা অস্বীকার করে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক তাকে ধরে ফেলে এবং তাকে একজন গুপ্তচর ভেবে বসে। জ্যাকব বারবার বোঝানোর চেষ্টা করে যে সে শুধু একজন পর্যটক, কিন্তু কেউ তার কথা শুনতে রাজিই হয় না। ঠিক তখনই হঠাৎ করে ঘরের ভেতরে থাকা গ্লাস এবং প্লেটগুলো শূন্যে ভেসে আছড়ে পড়তে শুরু করে। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ কেউ বুঝতে পারছিল না যে এই কাণ্ডগুলো আসলে কে করছে। সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সোনালী চুলের মেয়েটি সেখানে পৌঁছে জ্যাকবকে বাইরে নিয়ে আসে। যাওয়ার সময় সে দরজায় স্পর্শ করে, আর পরের মুহূর্তেই তাতে আগুন ধরে যায়, যার ফলে তাদের তাড়া করা লোকেরা সেখানেই আটকে পড়ে। জ্যাকব সেই শিশুদের সাথে ঘোড়ার গাড়ি চড়ে সেখান থেকে বেরিয়ে যায়। পথে সে তাদের জিজ্ঞেস করে যে তার দাদুর সব কথা কি সত্যি সত্য ছিল এবং তাদের ভেতরে কি সত্যি জাদুকরী ক্ষমতা রয়েছে। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ আসে যে সে তো এখনো পর্যন্ত কিছুই দেখেনি। জ্যাকব ঘুরে তাকালে দেখে সেখানে কেউ নেই, কিন্তু পরের মুহূর্তেই একটি ছেলেকে জামা কাপড় পরতে দেখা যায়, যে কিছুক্ষণ আগে পর্যন্ত সম্পূর্ণ অদৃশ্য ছিল। এরপর শিশুরা তাকে জানায় যে সে এখন আর নিজের দুনিয়ায় নেই। আজকের তারিখ 2016 সালের কোনো দিন নয়, বরং 1943 সালের 3রা সেপ্টেম্বর। এটি শোনা মাত্রই জ্যাকবের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে প্রথমবার উপলব্ধি করতে পারে যে সে কেবল কোনো রহস্যময় স্থানেই পৌঁছায়নি, বরং সময়ের সীমানা পার করে অতীতে পৌঁছে গেছে। জ্যাকব এবার সেই শিশুদের সাথে তাদের সেই বড় বাড়িতে পৌঁছায়, যেখানে তার সাক্ষাৎ হয় মিস পেরিগ্রিনের সাথে। তিনি এই জায়গাটির দেখভাল করেন এবং সমস্ত শিশুরা তাকে নিজেদের অভিভাবক বলে মনে করে। মিস পেরিগ্রিন জ্যাকবকে এমনভাবে স্বাগত জানান যেন তিনি আগে থেকেই জানতেন যে কোনো না কোনো দিন সে এখানে অবশ্যই আসবে। এরপর তিনি জ্যাকবকে একে একে সমস্ত শিশুদের সাথে পরিচয় করিয়ে দেন। তখনই জ্যাকবের নজর এমার ওপর পড়ে, যে বাতাসের চেয়েও হালকা হওয়ার কারণে মাটিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। কথাবার্তার সময় জ্যাকব জানতে পারে যে এমা এক সময় তার দাদু ইব্রাহিমকে খুব ভালোবাসতো, কিন্তু ইব্রাহিম যখন এই জায়গা ছেড়ে চলে যান তখন আস্তে আস্তে তার চিঠি আসাও বন্ধ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও এমা জ্যাকবের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করে না এবং তাকে অত্যন্ত আপন করে নেয়। সন্ধ্যা হতেই সমস্ত শিশুরা একসাথে রাতের খাবারের জন্য বসে। জ্যাকব প্রথমবার তাদের মাঝে বসে তাদের জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পায়। তখনই তার দেখা হয় ইনক নামের একটি ছেলের সাথে, যার ভেতরে মৃত জীবদেহে নতুন করে প্রাণ সঞ্চার করার শক্তি ছিল। কিন্তু ইনক জ্যাকবকে একেবারেই পছন্দ করে না। তার দৃষ্টিতে ইব্রাহিম এই জায়গা ছেড়ে চলে গিয়ে অনেক বড় ভুল করেছিলেন, তাই সে চায় না যে এখন তার নাতিও এই জীবনের অংশ হয়ে উঠুক। খাবারের পুরোটা সময় জ্যাকবের প্রতি ইনকের আচরণ বেশ শীতলী থাকে। অন্যদিকে বাকি শিশুরা ধীরে ধীরে তার সাথে সহজ হতে শুরু করে। রাতের খাবার শেষ হওয়ার পর জ্যাকব তার নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই শিশুরা তাকে বলে যে যাওয়ার আগে তার একটি জিনিস অবশ্যই দেখা উচিত, যা এই পুরো জায়গাটির সবচেয়ে বড় রহস্য। সমস্ত শিশুরা ঘরের বাইরে জড়ো হয় এবং নিজেদের মুখে মাস্ক পরে নেয়। কিছু মুহূর্ত
মুহূর্ত পরেই আকাশে যুদ্ধের বিমান দেখা যায়, যেগুলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। জ্যাকব কিছু বুঝে ওঠার আগেই একটি যুদ্ধ বিমান থেকে তাদের ঘরের ওপর বোমা ফেলা হয়, কিন্তু বোমাটি ঘরে আঘাত করার ঠিক আগের মুহূর্তেই মিস পেরিগ্রিন তার বিশেষ ঘড়িটি বের করে তার শক্তি ব্যবহার করেন। পরের মুহূর্তেই সময় পেছনে ফিরে যায় এবং পুরো দিনটি আবারও সেই সকাল থেকে শুরু হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। এবার মিস পেরিগ্রিন জ্যাকবকে এই জায়গাটির সবচেয়ে বড় রহস্য ব্যাখ্যা করেন। তিনি বোঝান যে এই জায়গাটি একটি টাইম লুপের ভেতরে অবস্থান করছে, যেখানে প্রতিদিন কেবল 1943 সালের 3রা সেপ্টেম্বর তারিখটি আবর্তিত হয়। দিন শেষ হতে গেলেই তিনি সময়কে পূর্ণ নির্ধারিত করে পেছনে নিয়ে যান এবং সেই একই দিন আবার শুরু হয়। এই কারণেই এখানে থাকা কোনো শিশুর বয়স কখনো বাড়ে না। অন্যদিকে আসল দুনিয়ার সময় ক্রমাগত সামনের দিকে এগোতে থাকে, তাই বাইরের জগতে বহু দশক পেরিয়ে গেলেও এই কালচক্রে থাকা প্রতিটি শিশু আজও সেই একই বয়সে আটকে আছে। জ্যাকব এখন বুঝতে পারে যে দাদু কেন তাকে এই নির্দিষ্ট তারিখ ও স্থানে আসতে বলেছিলেন। কিছুক্ষণ পর জ্যাকব সেই গুহার পথ ধরে আবার তার নিজস্ব সময় অর্থাৎ 2016 সালে ফিরে আসে। নিজের ঘরে পৌঁছে সে সেই চিঠিটি বের করে, যা সে মিস পেরিগ্রিনের বাড়ি থেকে লুকিয়ে নিয়ে এসেছিল। এই চিঠিটি তার দাদু ইব্রাহিম মিস পেরিগ্রিনের নামে লিখেছিলেন। চিঠিটি পড়তেই জ্যাকবের মুখের রং বদলে যায়, কারণ তাতে লেখা ছিল যে মিস্টার ব্যারনের লোকজনকে ইংল্যান্ডের অন্য একটি কালচক্রের আশেপাশে দেখা গেছে। ইব্রাহিম চিঠিতে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন যে শত্রু খুব শীঘ্রই বাকি কালচক্রগুলোতেও পৌঁছে যেতে পারে, তাই শিশুদের বাঁচানোর জন্য একটি নতুন ও নিরাপদ কালচক্র তৈরি করা অত্যন্ত জরুরি। এই চিঠিটি জ্যাকবকে প্রথমবার অনুভব করায় যে তার দাদু যে বিপদের কথা বলতেন তা এখন আগের চেয়েও অনেক বেশি ঘনিয়ে এসেছে। পরের দিন জ্যাকব সেই চিঠিটি নিয়ে পুনরায় কালচক্রে প্রবেশ করে এবং সোজা মিস পেরিগ্রিনের সাথে দেখা করতে যায়। সে তাকে জানায় যে তার দাদুর মৃত্যু কোনো বন্যপ্রাণীর আক্রমণে হয়নি, বরং কেউ তার পিছু নিয়েছিল। জ্যাকব এটাও বলে যে ইব্রাহিমের সাথে যদি সেই বিপজ্জনক মানুষদের কোনো সম্পর্ক থেকে থাকে তবে তার পুরো সত্য জানার অধিকার আছে। মিস পেরিগ্রিন তার হাতের চিঠিটি দেখেন, কিন্তু তাকে বকাবকি করে বলেন যে তার অনুমতি ছাড়া এই চিঠি নেওয়া একদমই উচিত হয়নি। তা সত্ত্বেও তিনি বুঝতে পারেন যে জ্যাকবকে সত্য থেকে আর বেশি দিন দূরে রাখা যাবে না, যদিও তিনি তখনও পুরো বিষয়টি এড়িয়ে যান এবং তাকে তার সাথে আসার নির্দেশ দেন। এরপর এমা জ্যাকবকে এমন একটি স্থানে নিয়ে যায় যেখানে সে আগে কখনো যায়নি। সেখানে পৌঁছে জ্যাকব দেখে যে মিস পেরিগ্রিন আগে থেকেই কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন, যেন তিনি কাটায় কাটায় জানেন যে পরের মুহূর্তে কি ঘটতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই একটি অদৃশ্য দানব সেখানে এসে উপস্থিত হয়। সেখানে থাকা বাকি শিশুদের কাছে সেটাকে একেবারেই দেখা যাচ্ছিল না, কিন্তু জ্যাকব পরিষ্কারভাবে তাকে দেখতে পায়। মিস পেরিগ্রিন কোনো বিলম্ব না করে সেই দানবটির ওপর আক্রমণ চালান এবং অবশেষে সেটিকে হত্যা করেন। পুরো দৃশ্যটি দেখে জ্যাকব স্তম্ভিত হয়ে যায়। দানবটি মারা যাওয়ার পর এমা জ্যাকবকে জিজ্ঞেস করে যে সেও কি সেই দানবটিকে দেখতে পেয়েছিল। জ্যাকব যখন হ্যাঁসূচক উত্তর দেয় তখন এমা তাকে জানায় যে এটাই তার আসল শক্তি। সেই অদৃশ্য দানবকে এখানে থাকা কোনো শিশু দেখতে পায় না, কিন্তু জ্যাকব তাকে স্পষ্ট দেখেছে। সে বলে যে ঠিক এই একই ক্ষমতা তার দাদু ইব্রাহিমের ভেতরেও ছিল। জ্যাকব তখনও নিজেকে একজন সাধারণ ছেলে বলেই মনে করছিল, কিন্তু এমা তাকে বোঝায় যে সে যদি সাধারণ মানুষ হতো তবে কখনো এই কালচক্রের ভেতরে প্রবেশই করতে পারত না। তখনই মিস পেরিগ্রিনও সেখানে চলে আসেন এবং জানান যে জ্যাকবের জন্মের পর থেকেই তিনি তার এই শক্তির কথা জানতেন। ইব্রাহিম চেয়েছিলেন যে তার নাতি যেন প্রথমে একটি সাধারণ জীবন যাপন করে, তাই তিনি তার 18 বছর বয়সের আগে এই রহস্য কখনো প্রকাশ করেননি। এরপর মিস পেরিগ্রিন জ্যাকবকে একটি পুরনো বই দেখান, যাতে তাদের সম্পূর্ণ ইতিহাসের কথা উল্লেখ ছিল। তিনি বলেন যে অনেক সময় আগে কিছু পুকিলিয়ার মানুষ দীর্ঘদিন কালচক্রে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাদের ধারণা ছিল যে এমব্রিনদের ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারলে তারা কালচক্রের বাইরে থেকেও সারা জীবন তরুণ থাকতে পারবে। এই মানুষদের দলনেতা ছিলেন মিস্টার ব্যারন। সে একজন এমব্রিনকে বন্দী করে তার ওপর এক মারাত্মক পরীক্ষা চালায়, কিন্তু তার সেই পরীক্ষা সফল হওয়ার বদলে উল্টে যায়। অমর হওয়ার পরিবর্তে সে এবং তার সঙ্গীরা ভয়াবহ অদৃশ্য দানবে পরিণত হয়। বহু বছরের চেষ্টার পর ব্যারন আবার মানুষের রূপ ফিরে পাওয়ার উপায় খুঁজে পায়। সে জানতে পারে যে সে যদি শক্তিশালী পুকিলিয়ার শিশুদের চোখ উপড়ে নিয়ে তা ভক্ষণ করে তবে সে নিজে এবং তার সঙ্গীরা আবার মানুষ হতে পারবে। তখন থেকেই সে বিভিন্ন কালচক্রে হামলা চালিয়ে শিশুদের শিকার করে আসছে। কথা বলার মাঝেই সেখানে অন্য একজন এমব্রিন এসে পৌঁছান, যিনি প্রচন্ড
আতঙ্কিত ছিলেন। তিনি জানান যে ব্যারন তার কালচক্রের সন্ধান পেয়ে গেছে এবং তার প্রায় সমস্ত শিশুকে মেরে ফেলেছে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে তিনি এখানে পৌঁছাতে পেরেছেন। তিনি সবাইকে সতর্ক করেন যে এখন আর কোনো কালচক্রই নিরাপদ নয়। ব্যারন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং তার লক্ষ্য কেবল শিশুরাই নয়, এমব্রিনরাও। একথা শোনা মাত্রই মিস পেরিগ্রিন বুঝতে পারেন যে এখানে আর অবস্থান করা বিপদের ঝুঁকি বাড়ানো ছাড়া আর কিছুই নয়। তিনি সিদ্ধান্ত নেন যে সমস্ত শিশুদের নিয়ে যত দ্রুত সম্ভব একটি নতুন ও নিরাপদ কালচক্র খুঁজে বের করতে হবে, কারণ শত্রু এখন তাদের দরজায় কড়া নাড়ছে। মিস পেরিগ্রিন সমস্ত শিশুদের তাড়াতাড়ি ভ্রমণের প্রস্তুতি নিতে বলেন। দ্বিতীয় এমব্রিনের কথা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ব্যারন একে একে প্রতিটি কালচক্রে পৌঁছে যাচ্ছে, কিন্তু জ্যাকব এই লড়াইয়ের অংশ হতে চায় না। তার মনে হয় যে এই দুনিয়া তার নয়, তাই সে কাউকে কিছু না বলেই আবার তার নিজের সময় 2016 সালে ফিরে আসে। সেখানে পৌঁছেও তার মন শান্ত হয় না, কারণ কালচক্রে দেখা প্রতিটি দৃশ্য অবিরত তার মাথায় ঘুরতে থাকে। তখনই পথে তার নজর একটি লাশের ওপর পড়ে, যার অবস্থা অবিকল তার দাদুর মতো হয়েছিল। সেই মুহূর্তে তার বিশ্বাস হয়ে যায় সেই অদৃশ্য দানবরা এবার তার নিজস্ব সময়েও পৌঁছে গেছে। জ্যাকব এক মুহূর্ত সময় নষ্ট না করে আবার গুহার দিকে দৌড়ায়, যাতে মিস পেরিগ্রিনকে এই নতুন বিপদের কথা জানাতে পারে। কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে কেউ ক্রমাগত তার পিছু নিচ্ছিল। সে গুহার ভেতরে প্রবেশ করতেই তার পেছন পেছন একজন লোকও সেখানে পৌঁছে যায়। প্রথমে সে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করে এবং জ্যাকবকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই তার চেহারা বদলাতে শুরু করে। জ্যাকব স্তম্ভিত হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি অন্য কেউ নয়, বরং সেই মনোরোগ বিশেষজ্ঞ যার সাথে সে বিগত বেশ কিছুদিন ধরে দেখা করে আসছিল। এবার তার আসল রূপ সামনে চলে এসেছিল এবং সেই ছিল সেই ভয়ঙ্কর ব্যারন, যার গল্প মিস পেরিগ্রিন তাকে কিছুক্ষণ আগেই শুনিয়েছিলেন। ব্যারন জ্যাকবকে বন্দি করে সোজা মিস পেরিগ্রিনের বাড়িতে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতে সে স্পষ্ট জানিয়ে দেয় যে মিস পেরিগ্রিন যদি নিজেকে তার হাতে তুলে না দেন তবে জ্যাকব জীবিত বাঁচবে না। মিস পেরিগ্রিন খুব ভালো করেই জানতেন যে জ্যাকবের ক্ষমতা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ অদৃশ্য দানবদের দেখতে পাওয়ার মতো একমাত্র সেই বেঁচে ছিল। শিশুদের জীবন বাঁচানোর জন্য তিনি নিজের ইচ্ছায় পাখির রূপ ধারণ করেন এবং ব্যারন তাকে একটি খাঁচায় বন্দি করে নেয়। চলে যাওয়ার আগে মিস পেরিগ্রিন জ্যাকবের দিকে তাকান এবং তাকে একটি মাত্র দায়িত্ব দিয়ে যান। তিনি বলেন যে এখন থেকে বাকি সমস্ত শিশুদের নিরাপত্তার দায়িত্ব শুধুই তার হাতে। এরপর ব্যারন তাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্য এমব্রিনটি শিশুদের নিয়ে নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখনই একটি অদৃশ্য দানব তাদের ওপর হামলা চালায় এবং তাকেও বন্দি করা হয়। তবে এই হুড়োহুড়ির মাঝে জ্যাকব এবং বাকি সমস্ত শিশুরা কোনো মতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। ঠিক তখনই আকাশে আবার যুদ্ধের বিমান দেখা যায়। এবার সময়কে পেছনে ঘোরানোর মতো কেউ ছিল না, কারণ মিস পেরিগ্রিন সেখানে উপস্থিত ছিলেন না। কিছু সেকেন্ড পরই বোমা সোজা বাড়ির ওপর পড়ে এবং পুরো অনাথাশ্রমটি প্রচন্ড বিস্ফোরণের সাথে ধ্বংস হয়ে যায়। কিন্তু শিশুরা আগেই বাইরে বেরিয়ে এসেছিল, তাই তাদের প্রাণ বেঁচে যায়। সেই একই বিস্ফোরণে সেখানে থাকা অদৃশ্য দানবটিও শেষ হয়ে যায়, কিন্তু তাদের পেছনে ফিরে যাওয়ার মতো আর কোনো ঘর অবশিষ্ট থাকে না। ঘর বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পর জ্যাকব সমস্ত শিশুদের একজোট করে। এখন সবার একটা মাত্রই উদ্দেশ্য, যে কোনো মূল্যে মিস পেরিগ্রিনকে ব্যারনের কবল থেকে মুক্ত করা। শিশুরা আন্দাজ করতে পারে যে ব্যারন তাকে কোথায় নিয়ে যেতে পারে, তাই তারা সমুদ্রের তীরে পৌঁছায়। সেখানে এমা তার শক্তি ব্যবহার করে সমুদ্রের তলদেশে ডুবে থাকা একটি পুরনো জাহাজকে উপরে তুলে আনে। জাহাজের ভেতরে অনেক পুরনো কঙ্কাল পড়েছিল, কিন্তু এই মুহূর্তে সেদিকে কারো নজর ছিল না। সমস্ত শিশুরা সে জাহাজে চড়ে ব্যারনের আস্তানার উদ্দেশ্যে রওনা দেয়। সমুদ্রের পথ অতিক্রম করার পর জ্যাকব এবং বাকি সব শিশুরা সেই জায়গার কাছাকাছি পৌঁছে যায় যেখানে ব্যারন তার ঘাঁটি বানিয়েছিল। যাত্রাপথে এমা তার ক্ষমতার সাহায্যে পুরো জাহাজটিকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছিল, আর বাকি শিশুরা নিঃসন্দেহে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এখন আর কারো মুখে ভয়ের ছাপ ছিল না, বরং মিস পেরিগ্রিনকে ফিরিয়ে আনার সংকল্প স্পষ্ট ফুটে উঠেছিল। কিছুক্ষণ পর তারা দূরে সেই ভবনটি দেখতে পায় যেখানে ব্যারন তার পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সমস্ত শিশুরা কোনো শব্দ না করেই তীরে নামে এবং আলাদা আলাদা পথে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়, যাতে শত্রু তাদের আসার খবর না পায়। সবচেয়ে আগে এমা ভেতরে পৌঁছায় এবং সোজা ব্যারনের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। সে তাকে স্পষ্ট হুঁশিয়ারি দেয় যে সে যদি মিস পেরিগ্রিন এবং বাকি এমব্রিনদের অবিলম্বে মুক্তি না করে তবে তার পরিণতি ভালো হবে না। একই সাথে সে এটাও জানিয়ে দেয় যে তাদের একটি অদৃশ্য দানব আগেই মারা গেছে। এমার কথা শুনে ব্যারন রাগে উন্মত্ত হয়ে ওঠে। তার বিশ্বাসই হচ্ছিল না যে সামান্য কিছু শিশু তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে শেষ করে দিতে পারে। পরের মুহূর্তেই সে তার বাকি সঙ্গী এবং অদৃশ্য দানবদের সেই শিশু
শিশুদের পেছনে পাঠিয়ে দেয় যাতে কেউ সেখান থেকে জীবিত ফিরতে না পারে। এদিকে জ্যাকব তার বিশেষ ক্ষমতার সাহায্যে প্রতিটি অদৃশ্য দানবের অবস্থান চিহ্নিত করে ফেলে, যাদের বাকি শিশুরা দেখতে পাচ্ছিল না। সে ক্রমাগত তার সঙ্গীদের তাদের দিকে নির্দেশ করতে থাকে, যার ফলে সবাই আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। তখনই ইনক তার বিশেষ শক্তি ব্যবহার করে। সে ডুবে যাওয়া জাহাজ থেকে আনা সমস্ত কঙ্কালগুলোর ভেতরে প্রাণ সঞ্চার করে দেয়। পরের মুহূর্তেই পুরো এলাকা চলন্ত কঙ্কালে ভরে যায় এবং তারা সোজা অদৃশ্য দানবগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। শিশুদের এই চালটি সফল হয় কারণ লড়াইয়ের এক পর্যায়ে দানবগুলোর গায়ে বিশেষ পদার্থ লেগে যায়, ফলে তারা সবার কাছে দৃশ্যমান হয়ে ওঠে। এরপর কঙ্কাল এবং শিশুরা মিলে একে একে সেই দানবগুলোকে শেষ করতে শুরু করে। বাইরে যখন প্রচন্ড যুদ্ধ চলছিল, ঠিক সেই সময় ভেতরে জ্যাকব এবং আরো কিছু শিশু সামনের দিকে এগোতে থাকে। তাদের আসল লক্ষ্য ছিল মিস পেরিগ্রিন এবং অন্যান্য এমব্রিনদের কাছে পৌঁছানো। পথে ব্যারনের বেশ কিছু সঙ্গী তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু প্রতিটি শিশু নিজেদের ক্ষমতা ব্যবহার করে তাদের মোকাবিলা করে। কিছুক্ষণের মধ্যেই ব্যারনের অনেক লোক পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। অবশেষে জ্যাকব সেই ঘরে পৌঁছে যায় যেখানে মিস পেরিগ্রিন এবং বাকি এমব্রিনরা বন্দী ছিলেন। সে দ্রুত তাদের মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই ব্যারন সেখানে হাজির হয়। ঠিক সেই মুহূর্তে বাইরের লড়াই শেষ করে বাকি শিশুরাও ভেতরে চলে আসে, কিন্তু সবার নজর সামনে দাঁড়িয়ে থাকা জ্যাকবের উপর পড়তেই তারা স্তম্ভিত হয়ে যায়, কারণ সেখানে একটি নয় বরং দুটি অবিকল একই রকম জ্যাকব দাঁড়িয়েছিল। কেউ বুঝতেই পারছিল না যে আসল জ্যাকব কে এবং ব্যারন কার রূপ ধারণ করে আছে। ঠিক তখনই জ্যাকব হঠাৎ দেখতে পায় যে তার দিকে একটি অদৃশ্য দানব এগিয়ে আসছে। বাকি কোনো শিশু সে জীবটিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু জ্যাকব সাথে সাথে বুঝতে পারে যে এটাই তার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। সে চিৎকার করে বলে যে এবার আসল আর নকলের বিচার এমনিতেই হয়ে যাবে। ব্যারন তার এই বার্তার অর্থ বুঝে উঠতে পারে না, কারণ সে সেই দানবটির উপস্থিতি টেরই পাচ্ছিল না। পরের মুহূর্তেই অদৃশ্য দানবটি সোজা ব্যারনের উপর ঝাঁপিয়ে পড়ে। কারণ সে জ্যাকবের রূপ ধারণ করেছিল, তাই দানবটি তাকেই আসল জ্যাকব ভেবে ভুল করে এবং তার উপর আক্রমণ চালায়। মারাত্মক আক্রমণের শিকার হতেই ব্যারন তার ছদ্মবেশ ধরে রাখতে পারে না এবং তার আসল চেহারা সবার সামনে চলে আসে। দানবটি তার চোখ উপড়ে নেয় এবং ব্যারন সেখানেই মারাত্মকভাবে জখম হয়ে লুটিয়ে পড়ে। এবার সমস্ত শিশুদের কাছে পরিষ্কার হয়ে যায় যে আসল জ্যাকব কে ছিল। এর মাঝে জ্যাকব সময় নষ্ট না করে সেই দানবটির ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার তাকে আর একা লড়াই করতে হয়নি, কারণ তার বাকি সঙ্গীরাও তার সাথে তাকে সাহায্য করে। সবাই মিলে তারা সেই শেষ অদৃশ্য দানবটিকেও চিরতরে শেষ করে দেয়। ব্যারনের মৃত্যুর সাথে সাথেই তার পুরো খেলা শেষ হয়ে যায় এবং তার বেঁচে থাকা সঙ্গীরাও একে একে হার মেনে নেয়। লড়াই শেষ হওয়ার পর জ্যাকব সবার আগে মিস পেরিগ্রিন এবং বাকি এমব্রিনদের দিকে এগিয়ে যায়। এখন তারা সম্পূর্ণ নিরাপদ ছিলেন এবং শিশুদের দেখে স্বস্তির শ্বাস ফেলেন। সমস্ত শিশুরা একে অপরকে দেখে আনন্দিত হয়, কারণ এত বড় বিপদের পরেও তাদের মধ্যে কেউ পিছপা হয়নি। কিন্তু এই আনন্দ বেশি সময় স্থায়ী হয় না, কারণ মিস পেরিগ্রিন সাথে সাথেই সবাইকে মনে করে দেন যে তারা এখনো নিজেদের আসল সময় থেকে অনেক দূরে রয়েছে। শিশুরা যদি বেশি সময় এই সময় অবস্থান করে তবে কালচক্রের বাইরে তাদের বয়স দ্রুত বাড়তে শুরু করবে এবং তাদের জীবন সংশয়ে পড়তে পারে। মিস পেরিগ্রিন সিদ্ধান্ত নেন যে এখন সমস্ত শিশুদের অবিলম্বে নিজেদের সময়ে ফিরে যেতে হবে। এমা জ্যাকবের কাছে আসে এবং তাকে জানায় যে তাদের পথ এখন থেকে আলাদা হতে চলেছে। সে চায় যে জ্যাকব তার নিজের সময়েই থাকুক, কারণ সেখানেই তার প্রয়োজন। জ্যাকব একথা শুনে চুপ হয়ে যায়, তবে সে বুঝতে পেরেছিল যে প্রত্যেকেরই নিজস্ব একটি স্থান থাকে। এমা এবং বাকি সমস্ত শিশুরা মিস পেরিগ্রিনের সাথে তাদের কালচক্রে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। যাওয়ার আগে এমা জ্যাকবকে বলে যে তার এখানেই থেমে যাওয়া সঠিক সিদ্ধান্ত হবে, কারণ তার নিজস্ব জগতে এখনো অনেক কিছু বাকি রয়েছে। জ্যাকব তাকে থামাতে চেয়েছিল, কিন্তু সে জানতো যে শিশুরা যদি সঠিক সময় না পৌঁছায় তবে তাদের বয়স হঠাৎ করেই বহুগুণ বেড়ে যাবে। ভারাক্রান্ত মনে সে এমাকে চলে যেতে দেখে। অন্যদিকে মিস পেরিগ্রিন সমস্ত শিশুদের নিয়ে সেখান থেকে রওনা হয়ে যান। কিছু মুহূর্তের মধ্যেই জ্যাকব একাকী হয়ে পড়ে এবং তারপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি পৌঁছেই জ্যাকব সোজা তার দাদু ইব্রাহিমের সাথে দেখা করতে যায়। দাদুকে নিজের সামনে জীবিত দেখে তার চোখে আনন্দের জল চলে আসে এবং সে কোনো কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরে। ইব্রাহিমও সবকিছু বুঝতে পারেন, কারণ তিনি আগেই আন্দাজ করেছিলেন যে একদিন না একদিন জ্যাকব এই পুরো পথ অতিক্রম করে অবশ্যই ফিরে আসবে। জ্যাকব চায় যে এখন সবকিছু আগের মতো হয়ে যাক, কিন্তু ইব্রাহিম তাকে জানান যে তার যাত্রা এখনো শেষ হয়নি। তিনি বলেন যে মানুষটির জন্য তার অপেক্ষা করা উচিত সে অন্য কেউ নয় বরং এমা, এবং তাকে এবার এমার কাছেই ফিরে যেতে হবে। এরপর ইব্রাহিম নিজের কাছে থাকা একটি পুরনো মানচিত্র জ্যাকবের হাতে তুলে দেন। এই মানচিত্রে পৃথিবীর বিভিন্ন কালচক্রের
সম্পূর্ণ পথ আঁকা ছিল। তিনি জানান যে যেখান থেকে এমা গেছে সরাসরি সেই কালচক্রে পৌঁছানো এখন আর সম্ভব নয়, কারণ সেই পথ চিরতরে বদলে গেছে। জ্যাকব যদি সত্যি তার সাথে আবার দেখা করতে চায় তবে তাকে একাধিক ভিন্ন ভিন্ন কালচক্রের মধ্য দিয়ে যেতে হবে। প্রতিটি কালচক্র তাকে একটি নতুন সময় নিয়ে পৌঁছাবে এবং অবশেষে সে সেই বছরে গিয়ে পৌঁছাতে পারবে যেখান থেকে এমার যাত্রা নতুন করে শুরু হবে। জ্যাকব কোনো প্রশ্ন না করেই সেই মানচিত্রটি নিজের কাছে রেখে দেয়। এরপর সে তার নতুন যাত্রা শুরু করে। সে একটি কালচক্র থেকে বেরিয়ে অন্য কালচক্রে প্রবেশ করে এবং ক্রমাগত সময়ের বিভিন্ন পর্যায় অতিক্রম করতে থাকে। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করার পর সে 1942 সালে গিয়ে পৌঁছায়, কিন্তু এখানে পৌঁছানোর পর তার গন্তব্য পূর্ণ হয় না, কারণ এমার সাথে দেখা করার জন্য তাকে পুরো 1 বছর অপেক্ষা করতে হয়। এই সময়টাতে সে নিজের পরিচয় গোপন রেখে বসবাস করে এবং পরিস্থিতি অনুযায়ী সামনের দিকে এগোতে থাকে। সে ভালো করেই জানতো যে সঠিক দিন আসার আগে সে কিছুই পরিবর্তন করতে পারবে না। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসে যখন 1943 সালের 3রা সেপ্টেম্বর সেই একই জাহাজ সেখান দিয়ে অতিক্রম করার কথা ছিল, যাতে এমা এবং বাকি শিশুরা সফর করছিল। জ্যাকব আগে থেকেই সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। এমা জাহাজ থেকে নামতেই তার নজর সোজা জ্যাকবের উপর পড়ে। দুজন কোনো কথা না বলেই একে অপরের দিকে দৌড়ে যায় এবং জড়িয়ে ধরে। এত দীর্ঘ পথ, অসংখ্য কালচক্র এবং অজস্র বাধা বিপত্তির পর অবশেষে দুজন আবার এক হয়। এই মুহূর্তটির সাথেই তাদের এক নতুন সূচনা ঘটে এবং এরই সাথে আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।